সালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে ওয়েলকাম করছি আমি। শুনছেন রকিব হাসানের জনপ্রিয় সিরিজ তিন গোয়েন্দা থেকে প্রথম গল্প তিন গোয়েন্দা। আজ শুনবেন এর পঞ্চম এবং শেষ পর্ব। আমার চ্যানেলের বেশিরভাগ শ্রোতারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে গল্প শুনছেন। আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর দেরি না করে তাড়াতাড়ি চলুন রহস্যটি উন্মোচন করা যাক। খামোখা ভেবে মন খারাপ করো না, বলল মুসা। একদল ডাকাত এসে আস্তানা গেড়েছে টেরর ক্যাসলে। কি করে জানবে? কোনো প্রমাণ তো পাওয়া যায়নি আগে। হ্যাঁ, আমি শিওর ছিলাম টেরর ক্যাসলের সব কিছুর মূলে শুধু জন ফিলবি। কল্পনাই করিনি আর কেউ থাকতে পারে। যা হবার হয়ে গেছে, ওসব নিয়ে ভেবে লাভ নেই। তা হাত পা নাড়াতে পারছো কিছু? পারছি, শুধু বা হাতের করে আঙ্গুল। আমি ডান হাত নাড়াতে পারছি, বলল কিশোর। নিজেকে ছাড়াতে পারবো মনে হয়। ঠিক জায়গায় পৌঁছাচ্ছি কিনা দেখো। কাত হয়ে পড়ে আছে কিশোর, মুসা আছে চিত হয়ে। শরীরটাকে পান মাছের মতো বাঁকিয়ে চুরিয়ে অনেক কষ্টে কাত হলো। কিশোরের পিঠ এখন তার দিকে। দেখলো কোমরের বেল্টে আটকানো সুইচ ছুরিটা খুলে ফেলতে পেরেছে কিশোর। বিভিন্ন আকারের ছোট বড় 8টা ব্লেড, ছোট একটা স্ক্রুড্রাইভার আর একটা কাঁচিও লাগানো আছে বিশেষ কায়দায়। কাঁচি দিয়ে জালের কয়েকটা ঘর কেটে ফেলল কিশোর। কাটা জায়গা দিয়ে বের করতে পারছে না ডান হাত। বাঁ পাশে কাটতে পারো কিনা দেখো, ফিসফিস করে বলল মুসা। ওই হাতটা বের করতে পারলেই কেল্লা ফতে। ছোট্ট কাঁচি, নাইলসনের শক্ত সুতোয় তৈরি জাল। এগোতে চাইছে না কাজ। থামলো না কিশোর, চেষ্টা চালিয়ে গেল। শেষ পর্যন্ত মুক্ত করে ফেললো দুই হাত। কোমরের কাছে কাটা শুরু করলো। নিচের দিকে ফুটখানেক কেটে ফেলেছে। এই সময় শোনা গেল পায়ের আওয়াজ। তাড়াতাড়ি কাটা জায়গাটা টেনে পিঠের দিকে নিয়ে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল সে। দুহাত ঢুকিয়ে নিল জালের ভেতর। কয়েক মুহূর্ত পরেই ঘরে এসে ঢুকলো এক বুড়ি, হাতে বৈদ্যুতিক লণ্ঠন, পরনে জিপসি আলখেল্লা, কানে সোনার বড় বড় রিং। বেশ বেশ, হাঁসের মতো প্যাক প্যাক করে উঠল যেন বুড়িটা। খুব আরামেই আছো দেখছি বাছারা। জিপসি কাটির হুঁশিয়ারি তো মানলে না, বিপদে পড়বেই। আমার কথা শুনলে আর এ অবস্থা হতো না। লণ্ঠন তুলে দেখেছে বুড়ি। হঠাৎই মনে হলো তার বড় বেশি স্থির হয়ে আছে ছেলে দুটো। কোনো কথা বলছে না, নড়ছে না, চড়ছে না। সন্দেহ হলো। মুসার কাছে এসে দাঁড়ালো। সন্দেহজনক কিছু দেখলো না। ঘুরে কিশোরের পাশে এসে দাঁড়ালো। তুমি একটু কাত হও তো বাছা। প্যাক প্যাক করে উঠল হাঁসের গলা। পারছো না? বেশ, এই যে আমি সাহায্য করছি। লণ্ঠনটা নামিয়ে রাখলো সে। জালের কাটা দেখে ফেলল বুড়ি। কিশোরের ডান হাতের কবজি চেপে ধরল। মোচড় দিয়ে মুঠো থেকে নিয়ে নিল ছুরিটা। বাহ, চমৎকার! পালানোর চেষ্টা করেছিলে ছানারা? হঠাৎ গলা চড়িয়ে ডাকলো সে। সিলভি, দড়ি, দড়ি নিয়ে এসো। শক্ত করে বাঁধতে হবে ছানা দুটোকে, নইলে উড়ে যাবে। আসছি, সাড়া এলো মহিলা কণ্ঠে। কথায় ব্রিটিশ টান। খানিক পরে লম্বা একটা মেয়ে এসে দাঁড়ালো দরজায়, হাতে দড়ির বান্ডিল। চালাক, ভীষণ চালাক ছানা দুটো, বলল বুড়ি। শক্ত করে বাঁধতে হবে। এসো, সাহায্য করো আমাকে। অসহায়ভাবে চেয়ে চেয়ে সব দেখল মুসা। কোনো সাহায্যই করতে পারল না বন্ধুকে। কিশোরের মাথা, গলা আর পিঠের জাল কাটলো ওরা প্রথমে। দুহাত
পিঠের কাছে নিয়ে শক্ত করে বাঁধল দড়ি দিয়ে। টেনে হিচড়ে জাল খুলে নিল, তারপর বাঁধল পা। কবজির বাঁধনের ওপর আরেক টুকরো দড়ি বাঁধল। একটা রিং বোল্টের সঙ্গে বেঁধে দিল দড়ির আরেক মাথা। লম্বা এক টুকরো দড়ি দিয়ে মুসাকে বাঁধা হলো। এরপর ওর জাল কাটা নেই কোনো জায়গায়, কাজেই জাল ছাড়িয়ে নেবার দরকার মনে করলো না বুড়ি। ওপর দিয়ে ঘুরিয়ে আনলো কয়েক প্যাচ, বেঁধে দিল দড়ির দুই প্রান্ত। আর পালাতে পারবে না ছানারা, বলল হাঁস গলা। কোনো দিনই আর বেরোতে পারবে না এখান থেকে। ওরা জবাই করে ফেলতে চাইছে, কিন্তু তার দরকার হবে বলে মনে হয় না। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলে এই পাতাল থেকে কখনোই আর বেরোতে পারবে না এরা। আমার দুঃখ হচ্ছে ওদের জন্য, বলল ইংরেজ মেয়েটা। চেহারা দেখে ভালো ছেলে বলেই মনে হচ্ছে। খামোকা দরদ দেখিও না। তীক্ষ্ণ হলো হাঁসের গলা। সবাই একমত হয়েছে, ওদেরকে ছেড়ে দেয়া চলবে না। দলের সবার বিরুদ্ধে যেতে পারো না তুমি। চলো কেটে পড়ি, সময়ই নেই। চিহ্নগুলো মুছে দিয়ে যেতে হবে আবার। দেয়ালে ঝোলালো লণ্ঠনটা নামিয়ে নিল বুড়ি, বেরিয়ে গেল। মেঝেতে রাখা লণ্ঠনটা তুলে ছেলে দুটোর দিকে আবার তাকালো মেয়েটা। কেন এলে ছেলেরা? কেন আর সবার মতো দূরে থাকলে না? অর্গানের বাজনা একবার শুনেই পালায় লোকে, আর ফেরে না। কিন্তু তোমরা ঠিক ফিরে এলে আবার। তিন গোয়েন্দা কখনো হাল ছাড়ে না। গম্ভীর গলা কিশোরের। অনেক সময় হাল ছেড়ে দেয়াই ভালো, বলল মেয়েটা। তো থাকো, আমরা যাই। আশা করি অন্ধকারে ভয় পাবে না। গুড বাই। যাবার আগে বলল কিশোর, আশ্চর্য শান্ত গলা। অবাক হলো মুসা। একটা প্রশ্নের জবাব দেবে? কি? জানতে চাইল মেয়েটা। এখানে কি কুকাজ করছো তোমরা? কিসের দল? বাহ, সাহস আছে তোমার ছেলে, হাসলো মেয়েটা। কুকাজ না, হ্যাঁ কুকাজই। আমরা স্মাগলার। এশিয়ার বিভিন্ন দেশ থেকে দামি জিনিসপত্র স্মাগল করে আনি, বিশেষ করে মুক্তো। টেরর ক্যাসল আমাদের হেডকোয়ার্টার। লোকে জানে ভুতুরে বাড়ি, ধারের কাছে ঘেঁষে না, লুকানোর দারুণ জায়গা। বহু বছর ধরে আছি আমরা এখানে। কিন্তু ওই বিচিত্র পোশাক পরে আছো কেন? যেন সার্কাসের সং। লোকের নজরে পড়ে যাবে সহজেই। আমাকে দেখলে তো নজরে পড়বে, বলল মেয়েটা। হয়েছে, আর না। একটা জায়গায় তিনটে প্রশ্নের জবাব দিয়ে ফেলেছি, এবার যেতে হচ্ছে। গুড বাই। লণ্ঠন হাতে বেরিয়ে গেল মেয়েটা। শব্দ তুলে বন্ধ হয়ে গেল সেলের দরজা। ঘুটঘুটে অন্ধকার চেপে ধরল দুই গোয়েন্দাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মুসার। শুকনো ঠোঁটের ওপর একবার বুলিয়ে আনলো জিভ। কিশোর খসখসে গলার মুসার, চুপ করে আছো কেন? কিছু বলো, নইলে পাগল হয়ে যাব। যা নীরব। উহ, আনমোনা শোনালো কিশোরের গলা। ভাবছিলাম, খাপে খাপে মেলাতে চাইছি কিছু ব্যাপার। ভাবছিলে এই সময়ে? হ্যাঁ, খেয়াল করেছ এখান থেকে বেরিয়ে ডানে ঘুরেছে জিপসি কাটি, ওদিকে করিডর ধরে এগিয়েছে। তাতে কি? আমরা যেদিক থেকে এসেছি তার উল্টো দিকে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠেনি সে, আরো পাতালে নেমেছে। এর মানে কি? মাটির তলা দিয়ে বেরোনের কোনো গোপন পথ আছে, কোনো গোপন সুড়ঙ্গ। ওই পথে বেরোলে লোকের চোখে পড়বে না। কিশোরের মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে অবাক না হয়ে পারল না মুসা। পাতালের এই ছেলে এই বিপদের থেকেও ঠিক খাটিয়ে নিচ্ছে মগজের ধূসর কোষগুলোকে। অনেক কিছুই তো ভাবছো, বলল মুসা। এখান থেকে কি করে বেরোনো যায় ভেবেছ কিছু? না, সোজাসাপটা জবাব দিল কিশোর। ভেবে লাভ নেই। পরিষ্কার বুঝতে পারছি বাইরে সাহায্য ছাড়া
এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই আমাদের। বাস্তবকে স্বীকার করে নেয়াই ভালো। আমাকে ক্ষমা করো মুসা, আমার ভুলের জন্যই ঘটল এটা। চুপ করে রইল মুসা। বলার নেই কিছুই। কি বলবে? ঘুটঘুটে অন্ধকার, অখণ্ড নীরবতা। কাছেই কোথাও হুটোপুটি করছে একটা ইঁদুর শোনা যাচ্ছে। আরেকটা একঘেয়ে শব্দ কানে আসছে। টুপ টুপ টুপ। সময় নিয়ে খুব আস্তে আস্তে পড়ছে পানির ফোঁটা। তারই আওয়াজ। উদ্বিগ্ন হয়ে উঠেছে রবিন আর হ্যানসন। 1 ঘন্টা হলো গেছে মুসা আর কিশোর। ফেরার নাম নেই। প্রতি 5 মিনিট পর পর রোলস রয়েস থেকে বেরিয়ে আসছে রবিন। ব্ল্যাক ক্যানিয়নের দিকে তাকাচ্ছে, বন্ধুরা আসছে কিনা দেখছে। প্রতি 10 মিনিট পর পর বেরোচ্ছে হ্যানসন। মাস্টার রবিন। আর থাকতে না পেরে বলল হ্যানসন, মনে হয় এবার যাওয়া উচিত। কিন্তু গাড়ি ফেলে যাবার হুকুম নেই আপনার, মনে করিয়ে দিল রবিন। চোখের আড়াল করা নিষেধ। তা হোক, বলল হ্যানসন। মানুষের জীবনের কাছে রোলস রয়েস কিচ্ছু না। আমি ওদের খুঁজতে যাব। গাড়ি থেকে বেরিয়ে এলো হ্যানসন। বুট খুলে বড় একটা বৈদ্যুতিক লণ্ঠন বের করলো। পাশে এসে দাঁড়িয়েছে রবিন। তার দিকে চেয়ে বলল, আমি যাচ্ছি। আমিও যাব, বলল রবিন। ঠিক আছে, আসুন যাই। বুট বন্ধ করতে গিয়েও থেমে গেল হ্যানসন। বড় একটা হাতুড়ি বের করে নিল, দরকার পড়তে পারে। একটা অস্ত্র তো বটেই। রওনা হয়ে পড়ল দুজনে। দ্রুত হাঁটছে হ্যানসন। ভাঙ্গা পা নিয়ে তার সঙ্গে পেরে উঠছে না রবিন, তবু কাছাকাছি থাকার যথেষ্ট চেষ্টা করছে। টেরর ক্যাসেলের বারান্দায় এসে উঠল দুজনে। দরজা বন্ধ, হাতল ঝুলে পড়ে আছে। খোলা যাবে না পাল্লা। এদিক দিয়ে ঢোকেনি, বলল হ্যানসন। তাহলে কোন দিক দিয়ে গেলেন? এদিক ওদিক তাকালো সে। ওই জানালাগুলো দেখা দরকার। পাল্লা খোলা জানালাটার সামনে এসে দাঁড়ালো দুজনে। আলো ফেললো রবিন। চোখে পড়ল সাদা চকচকে বড় করে আঁকা একটা কোশ্চেন। এদিক দিয়েই গেছে ওরা। সংক্ষেপে চিহ্নটার মানে বুঝিয়ে বলল রবিন। জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল হ্যানসন। রবিনকে ঢুকতে সাহায্য করলো। লণ্ঠনের আলোয় বুঝতে পারল ওরা একটা ডাইনিং রুম এসে ঢুকেছে। এরপর এরপর কোন দিক গেলেন? খুঁজছে হ্যানসন। কয়েকটা দরজা, কোথাও চিহ্ন নেই। এই সময় রবিনের চোখ পড়ল আয়নার ওপর। বড় করে আঁকা রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। দেখালো হ্যানসনকে। অসম্ভব, বলল হ্যানসন। আয়নার ভেতর দিয়ে কেউ যেতে পারে না, দেখতে হচ্ছে। আয়নাটার চারপাশে খুঁজে কোনো ফোকর দেখতে পেল না ওরা। দরজার চিহ্ন নেই। কি ভেবে আয়নার ফ্রেম ধরে ঠেলা দিল হ্যানসন। ওদেরকে অবাক করে দিয়ে খুলে গেল পাল্লা। ওপাশে অন্ধকার প্যাসেজ, গোপন দরজা। বিস্মিত হ্যানসন। নিশ্চয়ই এদিক দিয়ে গিয়েছেন। চলুন আমরাও যাই। গাঢ় অন্ধকার সুড়ঙ্গে ঢুকতে ভয় পাচ্ছে রবিন। আবার একাও থাকতে পারবে না ডাইনিং রুমে। শেষে যাওয়াটাই ঠিক করলো। ঢুকে পড়ল হ্যানসন। পেছনে ঢুকলো রবিন। দেয়ালে প্রশ্নবোধক চিহ্ন ধরে ধরে এগিয়ে চলল দুজন। ও প্রান্তের দরজায়ও আঁকা আছে প্রশ্নবোধক। ওপাশে চলে এলো দুজনে প্রজেকশন রুমে। উজ্জ্বল আলোয় ঘরের অনেকখানি পরিষ্কার দেখা যাচ্ছে। এক সারি চেয়ারের ধার দিয়ে পাইপ অর্গানটার দিকে এগোলো ওরা। একটা কোণে এসে থামলো। নিচে পড়ে আছে পর্দার একটা ছেঁড়া টুকরো। কোণ ঘুরে এগিয়ে চলল আবার। কিন্তু কই, কিশোর আর মুসার আর তো কোনো চিহ্ন নেই। এই সময়েই জিনিসটা চোখে পড়ল রবিনের। একটা সিটের তলায় পড়ে আছে। এগিয়ে গিয়ে তুলে নিল সে। হ্যানসন। মুসার টর্চ, নতুন কিনেছে। নিশ্চয়ই ইচ্ছে করে ফেলে যাননি। আশেপাশের মেঝে পরীক্ষা করলো হ্যানসন। দেখুন দেখুন, ধুলোতে অনেক পায়ের ছাপ।
আর এই যে এখানে কেমন আধ খাপচা হয়ে সরে আছে ধুলো, মনে হচ্ছে ধস্তাধস্তি হয়েছে। আরে একটা চকের টুকরো পড়ে আছে। বেশ কয়েকটা জুতার ছাপ একদিকে এগিয়ে যেতে দেখলো ওরা। পুরু হয়ে জমেছে ধুলো, তাতে ছাপগুলো স্পষ্ট। ছাপ ধরে ধরে এগোলো দুজনে। সামনের সারির সিটগুলোর সামনে দিয়ে এগিয়ে আছে ছাপ। একদিকের শেষ প্রান্তে এসে মোড় নিয়েছে ডানে। পর্দার পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেছে ওপাশে। একটা হলে এসে থামলো ওরা। একধার থেকে নেমে গেছে সিঁড়ি, আরেক দিক থেকে উঠে গেছে। দুদিকেই গেছে জুতোর ছাপ। এবার কোন দিকে যাব? দ্বিধায় পড়ে গেল হ্যানসন। উঠে যাবার সিঁড়িটার দিকে চেয়ে আছে। এগিয়ে গেল। কয়েক ধাপ উঠেই থেমে গেল আবার। মাথা নাড়ল। কেন যেন মনে হচ্ছে এদিক দিয়ে যাননি। চলুন আগে নেমে গিয়েই দেখি। নেমে যাবার সিঁড়ির কাছে চলে এলো ওরা। নিচের দিকে আলো ফেললেই চেঁচিয়ে উঠল রবিন, ওই যে চক ভাঙ্গা, এদিক দিয়েই গেছে। মাস্টার কিশোরের ওপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আমার, বলল হ্যানসন। কি হয়েছে ওদের? আপনার কি মনে হয়? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল রবিন। ঠিক বুঝতে পারছি না, বলল হ্যানসন। তবে এটা ঠিক নিজেরা হেঁটে যাননি, তাহলে দেয়ালে প্রশ্ন এঁকে যেতেন। চক ভেঙে ফেলে যেতে হতো না। নিশ্চয়ই বয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কে বয়ে নিয়ে যাবে? ভূত? আরে কোথায় নেমে চলছি? পাতালেই চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, একটা ঘরের শেষ হয়েছে সিঁড়ি। ইংল্যান্ডে দেখেছি আমি এ ধরনের ঘর, একটা দুর্গে, পাতাল কক্ষ ডানজন বলে। সিঁড়ি শেষ। ঘরটা থেকে তিনটে পথ তিন দিকে গেছে। তিনটে সুড়ঙ্গ মুখ দেখা যাচ্ছে। গাঢ় অন্ধকার ওপাশে। চকের চিহ্ন নেই আর। কোন দিকে যাবে? এক কাজ করি, বাতি নিভিয়ে দেই, বলল হ্যানসন। সত্যি সত্যি ভূত হলে অন্ধকারে নড়াচড়া করার কথা। দেখি কি ঘটে। গাঢ় অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে, কান খাড়া, যে কোনো রকম শব্দ শোনার জন্যে তৈরি। অখণ্ড নীরবতা। বাতাস কেমন ভেজা ভেজা, ভাবসা গন্ধ। কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতে পারবে না। হঠাৎই কানে এলো অতি মৃদু একটা শব্দ। পাথরের ওপর আলতো ঘষা লাগলো যেন আরেকটা পাথরের। কয়েক মুহূর্ত পরেই দেখা গেল ম্লান আলো মাঝখানের সুড়ঙ্গের ভেতরে। ওদিক থেকেই এসেছে শব্দ। কেঁপে কেঁপে এগিয়ে আসছে আলো। বোকামি করে বসলো হ্যানসন। চেঁচিয়ে ডাকলো, মাস্টার কিশোর! থমকে থেমে গেল আলোর অগ্রগতি। ঘুরে যাচ্ছে। ক্ষণিকের জন্যে দুজনের চোখে পড়ল মেয়ে মানুষের পোশাকের এক অংশ। তারপরেই দ্রুত মিলিয়ে গেল আলো। ছুটুন! রবিনের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল হ্যানসন। ছুটতে শুরু করেছে। জ্বলে উঠছে তার হাতের আলো। ঢুকে পড়ছে মাঝখানের সুড়ঙ্গে। হ্যানসনের পিছু পিছু ছুটল রবিন। বেশি দূর এগোতে পারল না। সোফারের পিঠের ওপর এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে হ্যানসন। সামনে দুপাশে পাথরের দেয়াল। পথ নেই। এখানে এসে শেষ হয়ে গেছে সুড়ঙ্গ। ওই দেয়ালের ভেতর দিয়ে চলে গেছে। বিশ্বাস করতে পারছে না যেন হ্যানসন। আলো তুলে পরীক্ষা করে দেখল, না, কোনো গোপন দরজা আছে বলে তো মনে হয় না। কি ভেবে কোমরে ঝোলানো হাতুড়িটা খুলে নিল। ঠোকা দিল সামনের পাথরের দেয়ালে। আরে ফাঁপা! নিশ্চয়ই গোপন দরজা। হাতুড়ি দিয়ে জোরে জোরে ঘা মারতে লাগলো হ্যানসন। শিগগিরই একটা ফোকর হয়ে গেল। শক্ত তারের জালে সিমেন্টের পুরো আস্তর লাগিয়ে তৈরি হয়েছে দরজার পাল্লা। ওপাশে থেকে একটা আটকানো। দেখে মনে হয় সাংঘাতিক ভারী, আসলে পাতলা। জোরে জোরে কয়েকবার ঘা মেরেই জাল থেকে সিমেন্ট খসিয়ে দিল সে। কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা মারতে লাগলো তারের জালে। কয়েক ধাক্কায় ফ্রেম থেকে খুলে চলে এলো জালের এক প্রান্ত। ওই প্রান্ত ধরে টেনে
ফ্রেম সহ খুলে নিয়ে এলো সে। চলুন দেখি বলেই সামনে পা বাড়ালো হ্যানসন। বেটি এদিক দিয়েই গেছে। হ্যানসনের সঙ্গে পেরে উঠছে না রবিন। শেষে তার একটা হাত ধরে টেনে নিয়ে চলল সোফার। খানিকটা এগোতেই সরু হয়ে গেল সুড়ঙ্গ। সোজা হতে পারছে না হ্যানসন। মাথা নুইয়ে হাঁটতে হচ্ছে। যতই সামনে বাড়ছে আরো সরু হয়ে আসছে সুড়ঙ্গ। মাথা নিচু করে রাখতে হচ্ছে। সামনের দিকে সোজা চাইতে পারছে না। হঠাৎ তার কপালে এসে জোরে লাগলো একটা কি যেন। চমকে যাওয়ায় হাত থেকে খসে পড়ল লণ্ঠন। নিভে গেল। রবিনের গালেও এসে বাড়ি মারল কি একটা। ফরফর করে মাথার ওপর দিয়ে উড়ে গেল কি যেন। বাদুড়! চেঁচিয়ে উঠল সে। হ্যানসন! বাদুড়ে আক্রমণ করেছে। চুপ করুন, শান্ত হন। নিচু হয়ে বসে লণ্ঠন খুঁজছে হ্যানসন। ভয় পাবেন না। কিন্তু ভয় না পেয়ে উপায় আছে? একের পর এক এসে গায়ে মাথায় মুখে ঝাঁপিয়ে পড়ছে ওগুলো। একটা এসে বসে পড়ল মাথায়। চেঁচিয়ে উঠল রবিন। থাবা মেরে ওটাকে ফেলে দিতে দিতে বলল, হ্যানসন ভ্যাম্পায়ার, সব রক্ত খেয়ে নেবে। ওসব গপ্প। অভয় দেবার চেষ্টা করলো হ্যানসন। ভ্যাম্পায়ার বলে কিছু নেই। লণ্ঠনটা খুঁজে পেয়েছে হ্যানসন। সুইচে খামুকায় টেপাটেপি করলো। বার দুই ঝাঁকুনি দিল। জ্বলল না আলো। বিগড়ে গেছে। বিপদেই পড়ে গেলাম দেখছি। এখন উপায়? হঠাৎ কোমরে হাত পড়ল রবিনের। শক্ত কিছু একটার ছোঁয়া লাগলো। আছে। হ্যানসন মুসার টর্চটা কোমরে ঝুলিয়ে নিয়েছিলাম। জ্বলে উঠল টর্চ। উড়ন্ত প্রাণীগুলোকে দেখলো ওরা। একটা দুটো নয়, ডজন ডজন বড় আকারের কাকাতুয়া। আলো দেখে তীক্ষ্ণ চিৎকার করতে করতে ছুটে এলো। ঠোকর মেরে টর্চের কাঁচুই ভেঙে দেবে হয়তো। তাড়াতাড়ি আলো নিভিয়ে ফেলল রবিন। বাড়ছেই পাখির সংখ্যা। স্রোতের মতো একটানা আসছে সরু সুড়ঙ্গ দিয়ে। আছড়ে পড়ছে গায়ে, মুখের, মাথায়। ইতিমধ্যেই কপালে গোটা দুয়েক ঠোকর লেগে গেছে রবিনের। ফুলে গেছে, ব্যথা করছে। চোখে ঠোকর লাগলে সর্বনাশ। এগোনো যাবে না। চেঁচিয়ে বলল হ্যানসন, আসুন পিছিয়ে যাই। অন্ধকারে রবিনের হাত ধরে টেনে নিয়ে চলল হ্যানসন। অনেকখানি পিছিয়ে আসার পর কমে এলো পাখি। সুড়ঙ্গের শেষ মাথায় হুটোপুটি করছে পাখিগুলো। তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে। আলো জ্বাললেই হয়তো উড়ে আসবে। তারের দরজাটা তুলে আগের জায়গায় দাঁড় করিয়ে দিল হ্যানসন। সেই ছোট ঘরটায় ফিরে এলো আবার দুজনে। মনে হচ্ছে ওই সুড়ঙ্গ দিয়ে নেওয়া হয়নি ওদেরকে, বলল হ্যানসন। দরজা খোলার সময় নামিয়ে রাখতেই হতো। সেই সুযোগ কোনো চিহ্ন রেখে যেতেন মাস্টার পাশা। একমত হলো রবিন। হ্যানসন বলল আবার, এই ঘর পর্যন্ত এসেছেন ওরা, কোনো সন্দেহ নেই। তারপর কোনো একটা সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখানেরটা দেখলাম, এবার বাঁয়েরটা দেখি, তারপর ডানেরটা দেখব। ডাকতে ডাকতে এগোবো। কাছে পিঠে থেকে থাকলে সাড়া দেবেন। মন্দ বলেনি হ্যানসন। তার কথায় সায় জানালো রবিন। টর্চ জ্বালালো রবিন। প্রথমে এগিয়ে গেল বাঁয়ের সুড়ঙ্গের দিকে। সুড়ঙ্গ মুখে দাঁড়িয়ে জোরে চেঁচালো হ্যানসন, মাস্টার পাশা, আপনার কোথায়? প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো। কার গলা? চিনতে ভুল হলো না হ্যানসনের। রবিনের হাত থেকে টর্চটা নিয়ে এগোলো। কয়েক গজ এগোতেই দেয়ালের গায়ে দরজা দেখতে পেল। ঠেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা। আলো ফেললো ভেতরে। উফ! রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বাঁধনের দাগগুলো জোরে জোরে ডলছে মুসা। কিশোরও ডলছে। সংক্ষেপে হ্যানসনের আর রবিনকে জানালো কি করে বন্দি হয়েছিল ওরা। তাড়াতাড়ি যাওয়া দরকার, বলল হ্যানসন। পুলিশ নিয়ে আসতে হবে। ভয়ানক লোক ওরা। আমরা না এলেই তো গেছিলেন। ছোট ঘরটায় ফিরে এলো ওরা। সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো কিশোর।
কান পাতল। কিসের শব্দ? পাখি, বলল রবিন। পাখি? কি করে মেয়ে মানুষটাকে তাড়া করে গিয়েছিল? জানালো রবিন। সবশেষে জানালো কি পাখি ওগুলো। কাকাতুয়া। কিশোরের মুখ দেখে মনে হলো বলতা হুল ফুটিয়েছে। জলদি এসো আমার সঙ্গে। এক থাবায় হ্যানসনের হাত থেকে টর্চটা নিয়ে ছুটল, ঢুকে পড়ল মাঝের সুড়ঙ্গে। আগে আগে ছুটছে কিশোর, পেছনে অন্যরা। তারের দরজাটায় কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে। একটানে ফেলে দিল পাল্লা, আবার ছুটল। ওর সঙ্গে তাল রাখাই কঠিন হয়ে পড়েছে অন্যদের জন্যে। ক্রমে সরু হয়ে আসছে সুড়ঙ্গ। আলো দেখেই উড়ে এলো পাখির ঝাঁক। চুপ করে বসে পড়ল কিশোর। আলো নিভিয়ে দিল। সঙ্গীদের উদ্দেশ্য বলল, হামাগুড়ি দিয়ে এগোতে হবে। এগিয়ে চলছে ওরা। সবার আগে কিশোর। মাঝে মাঝে টর্চ জেলে দেখে নিচ্ছে পথ। মাথার উপরে উঠছে পাখিগুলো, হুটোপুটি করছে, বসার জায়গা পাচ্ছে না, অন্ধকারে বেরোনের পথ পাচ্ছে না, আতঙ্কিত হয়ে পড়েছে। আলো দেখলেই ডাইভ নিয়ে নেমে আসছে। তাড়াতাড়ি আবার নিভিয়ে দিতেও ইচ্ছে হচ্ছে টর্চ। একে বেঁকে এগিয়ে গেছে সুড়ঙ্গ। একটা জায়গায় এসে আর বাঁক নেই, সোজা এগিয়েছে। সামনে অন্ধকার ফিকে হয়ে এসেছে। ওটাই সুড়ঙ্গ মুখ। কাঠের পাল্লা দিয়ে দরজা লাগানো হয়েছে সুড়ঙ্গ মুখে। হাঁ করে খুলে আছে এখন পাল্লা দুটো। বেরিয়ে এলো কিশোর। তারার আলো দেখলো বিরাট এক খাঁচায় এসে ঢুকেছে। একে একে অন্যরাই বেরিয়ে এলো সুড়ঙ্গের বাইরে, খাঁচার ভেতরে। কাকাতুয়ার খাঁচা এটা, বলল কিশোর। হ্যারি প্রাইসের পাখি। টেরর ক্যাসল থেকে ওই গোপন সুড়ঙ্গ চলে এসেছে পাহাড়ের তলা দিয়ে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে পাহাড় ঘুরে গেলে হ্যারি প্রাইসের বাড়ি কয়েক মাইল, অথচ পাহাড়ের তলা দিয়ে মাত্র কয়েকশো ফুট। এগিয়ে গেল কিশোর, জোরে ঠেলা দিল খাঁচার দরজায়। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। বেরিয়ে এলো বাইরে। সামনেই হ্যারি প্রাইসের বাংলো। ফিসফিসিয়ে সঙ্গীদের বলল কিশোর, চমকে দেব ওদের, চলো যাই। নিঃশব্দে বাংলোর দরজার কাছে এসে দাঁড়ালো ওরা। বেল পুশ টিপে দিল কিশোর। কয়েক মুহূর্ত পরে দরজা খুলে গেল। দাঁড়িয়ে আছে হ্যারি প্রাইস, চোখে অবাক দৃষ্টি। কুৎসিত দেখাচ্ছে চকচকে টাক আর গলার কাটা দাগ। কি চাই? ফিসফিসিয়ে বলল সে। কথা বলতে চাই, বলল কিশোর। এত রাতে? এখন সময় নেই, ঘুমোতে যাব। তাহলে হাজতে গিয়ে ঘুমোতে হবে, এখানে নয়। এগিয়ে এলো হ্যানসন। পুলিশকে ফোন করব। সতর্ক হয়ে উঠল হ্যারি প্রাইস। ভাবলো এক মুহূর্ত, সরে জায়গা করে দিল। এসো, ফিসফিস করলো সে। ভেতরে এসো। ঘরে ঢুকলো ওরা। টেবিলের ওপাশে বসে আছে একজন লোক। হালকা পাতলা, লম্বায় 5 ফুটের সামান্য বেশি হবে। হাতে তাস। বোঝা গেল খেলা ফেলে দরজা খুলতে উঠেছে প্রাইস। রড মিলার, আমার বন্ধু, পরিচয় করে দিল মিস্টার ফিসফিস। রড, এরা 3 গোয়েন্দা। টেরর ক্যাসেলে ভূত আছে কিনা তদন্ত করছে। তো ছেলেরা, ভূত টুত দেখেছো কিছু ক্যাসেলে? হ্যাঁ, বলল কিশোর। টেরর ক্যাসল রহস্য সমাধান করে ফেলেছি। কিশোরের আত্মবিশ্বাস দেখে অবাক হলো মুসা আর রবিন। সত্যি কি সমাধান করে ফেলেছে? তাই নাকি, বলল মিস্টার ফিসফিস। তা রহস্যটা কি? আপনারা দুজন, বলল কিশোর। হ্যাঁ, আপনারা দুজনেই টেরর ক্যাসেলের ভূত। ভূতরে করে রেখেছেন বাড়িটাকে। কয়েক মিনিট আগে আমাকে আর মুসাকে আপনারাই ধরে বেঁধেছেন। মরার জন্যে ফেলে রেখে এসেছেন অন্ধকার সেলে। ফুরু কুঁচকে গেছে প্রাইসের। ভাব দেখে মনে হলো ধরে মারবে কিশোরকে। হাতুড়ির হাতলে আঙ্গুল চেপে বসলো হ্যানসনের। খুব সাংঘাতিক অভিযোগ খোকা, বলল মিস্টার ফিসফিস, কিন্তু প্রমাণ করতে পারবে না। মুসারও তাই ধারণা। প্রমাণ করতে পারবে না কিশোর। হ্যারি প্রাইস কিংবা মিলার নয়, তাদেরকে বেঁধেছে 2 আরব দস্যু। সঙ্গে ছিল এক বুড়ি জিপসি
আর একটা ইংরেজ মেয়ে। নিশ্চয়ই পারবো। জোর গলা কিশোরের। পায়ের জুতো দেখুন না, আমাকে বাঁধার সময়ই এঁকে দিয়েছি। চমকে উঠল প্রাইস আর মিলার। চোখ চলে গেল জুতার দিকে। অন্যরাও তাকালো। চকচকে কালো চামড়ার জুতো। দুজনেরই ডান পায়ের জুতোর মাথার কাছে সাদা চকে আঁকা তিন গোয়েন্দার ট্রেডমার্ক। হ্যারি প্রাইস আর রড মিলার তো বটেই, মুসা, রবিন, এমনকি হ্যানসনও অবাক হয়ে গেছে। কিন্তু শুরু করেই থেমে গেল মুসা। বুঝতে পারলে না? মুসার দিকে চেয়ে বলল কিশোর। মেয়ে মানুষের পোশাক আর উইগ পরেছিল ওরা। আমাকে বাঁধার সময় ছুঁয়ে দেখেছিলাম, তখনই বুঝেছি পুরুষের বুট। বুঝলাম ছদ্মবেশ ধরেছে। পাঁচজনকে একবারও সঙ্গে দেখিনি, তার মানে দুজনেই পাঁচজনের অভিনয় করেছে। এক কুমিরের ছানা সাতবার দেখানোর মতো অনেকটা। তার মানে দুই আরব, দুই মহিলা আর এক আলখেল্লা, সব ওই দুজনেরই কাণ্ড। তাজ্জব হয়ে গেছে মুসা। ঠিকই বলেছ, কিশোরের আগেই জবাব দিল হ্যারি প্রাইস। তোমাদের ভয় দেখাতে বারবার চেহারা বদলেছি, তবে ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমাদের। বাঁধন খুলে দেবার জন্যেই আবার ফিরে গিয়েছিলাম, কিন্তু তোমাদের বন্ধুরা দেখে ফেলল, তারা খেয়ে ফিরে এসেছি। আমরা খুনি নই, বলল বেটে লোকটা, রড মিলার। স্মাগলারও না, ভূতও না। যা করেছি সব তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্যে। মুখ টিপে হাসল সে। তবে আমি খুনি, গম্ভীর দেখাচ্ছে প্রাইসকে। জন ফিল্বিকে আমি খুন করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এমনভাবে বলল মিলার, যেন ভুলেই গিয়েছিল কথাটা। তবে বিশেষ কিছু এসে যায় না তাতে। পুলিশের হয়তো এসেই যাবে, বলল হ্যানসন। কিশোরের দিকে চেয়ে বলল, চলুন আমরা যাই, পুলিশকে খবর দিই গিয়ে। দাঁড়ান দাঁড়ান, হাত তুলে বাধা দিল প্রাইস। একটু সময় দিন আমাকে। জন ফিল্বির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। জন ফিল্বির ভূতের সঙ্গে তো। ভুরু কুঁচকে গেছে মুসার। ভূতেই বলতে পারো, ও নিজেই বলবে তাকে কেন খুন করেছি আমি। আর কিছু কেউ বলার আগেই ঘুরে হাঁটতে শুরু করলো ফিলবি। পাশের ঘরে চলে গেল। তাড়াতাড়ি পা বাড়ালো সেদিকে হ্যানসন। থামুন থামুন, বাধা দিল মিলার। ভয় নেই, পালাবে না, মিনিট খানেকের ভেতরেই ফিরে আসবে। হ্যাঁ কিশোর পাশা, এই যে নাও তোমার ছুরি। থ্যাংক ইউ, বলল কিশোর। আটফলার ছুরিটা নিয়ে কোমরের বেল্টে আটকালো। ঠিক 1 মিনিটেই পরেই দরজায় এসে দাঁড়ালো লোকটা। না, মিস্টার ফিসফিস নয়, তার চেয়ে বেটে, কিছু কম বয়সী একজন লোক। পরিপাটি করে আঁচড়ানো ধূসর চুল, পরনে টুইডের জ্যাকেট, মুখে হাসি। গুড ইভিনিং, বলল লোকটা। আমি জন ফিলবি। আমাকে নাকি দেখতে চাও? মিলার ছাড়া আর সবাই হা করে চেয়ে আছে। একবারে চুপ, এমনকি কিশোরও চুপ হয়ে গেছে। মিটিমিটি হাসছে মিলার। বলল, ও সত্যি জন ফিলবি। হঠাৎই ব্যাপারটা বুঝে ফেলল কিশোর। মুখ দেখে মনে হলো পোকা গিলে ফেলেছে। আপনি জন ফিলবি? আপনি হ্যারি প্রাইস, মিস্টার ফিসফিস, তাই না? মিস্টার ফিসফিস, চেঁচিয়ে উঠল মুসা। তা কি করে হয়? মিস্টার প্রাইসের চেয়ে বেটে চুল আছে। কিশোর ঠিকই বলেছে। পকেট থেকে একটা উইগ বের করে পরে ফেলল ফিলবি। আবার মাথাটাক হয়ে গেল তার। বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, লম্বা দেখালো একটু। হঠাৎ ফিসফিসে গলায় চেঁচিয়ে বলল, একটুও নড়বে না। প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চমকে উঠল তিন গোয়েন্দা, হ্যানসন সহ। পরক্ষণেই বুঝলো ব্যাপারটা। নিজেকে মিস্টার ফিসফিস প্রমাণ করলো ফিলবি। অবাক হলো তিন গোয়েন্দা। লোকটা কত বড় অভিনেতা বুঝলো এখন। পকেট থেকে কি যেন একটা বের করলো ফিলবি। প্লাস্টিকের তৈরি,
গলায় লাগিয়ে দিতেই গভীর কাটার দাগ হয়ে গেল। ছেলেরা, বুঝতে পেরেছো তো এবার? জন ফিল্বিকে হ্যারি প্রাইস বানিয়ে ফেলা কিছুই না। গলার স্বর বদলে ফেলি, কথা বলি ভয়াবহ ফিসফিস গলায়। কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারবে না আমি জন ফিল্বি। গলার নকল দাগ আর মাথার উইগটা খুলে আবার পকেটে রেখে দিল ফিল্বি। এসো, বসো সবাই। তারপর বলো কে কি জানতে চাও, তবে আগে আমি বলে নিচ্ছি কিছু। টেবিলে রাখা ছবিটা দেখিয়ে বলল, দেখছো, মিস্টার ফিসফিসের সঙ্গে হাত মেলাচ্ছি আমি। কি করে করলাম? খুব সহজ, ফটোগ্রাফির একটা কৌশল। অনেক বছর আগে ছবিতে যখন অভিনয় করতাম, গলার স্বর খুব খারাপ ছিল আমার, তোতলাতাম। লোকের সঙ্গে কথা বলতেই লজ্জা লাগতো। আশ্চর্য লোকের স্বভাব, এটাকেই দুর্বলতা ধরে নিল ওরা। ঠকাতো। অনেক ভেবে চিনতে শেষে নিজেকে মিস্টার ফিসফিস বানিয়ে নিলাম। ভয় পাওয়ানোর মতো চেহারা, গলায় কাটা দাগ দেখে ধরেই নিল লোকে। লোকটা ডাকাত ফাকাত কোছের কিছু। তার ওপর ভয়ঙ্কর ফিসফিসের গলা। বুঝে গেলাম হ্যারি প্রাইসকে ভয় পায় লোকে। ব্যাস, তাকেই ম্যানেজারের পদটা দিয়ে দিলাম। এরপর থেকে টাকা পয়সা আদায় বা কোনো কঠিন কাজ করার দরকার পড়লেই ফিসফিস সেজে হাজির হতাম লোকের সামনে। কেউ ধরতে পারেনি। লোকে জেনেছে জন ফিল্বি আর হ্যারি প্রাইস আলাদা লোক। একমাত্র রড মিলার ছাড়া আর কেউ জানতো না ব্যাপারটা। ও আমার মেকআপ ম্যান ছিল। ফিসফিস সাজার ফন্দিটা ওর মাথা থেকেই বেরিয়েছে। থামলো না জন ফিল্বি, হাসলো। কেমন লাগছে শুনতে? ভালো ভালো, বলে উঠল মুসা। বলে যান। ভালোই কাটছিল দিন, বলে চলল ফিল্বি। এই সময়ই এলো টকিং পিকচার। ভাবলাম অভিনয়কেই বেশি গুরুত্ব দেবে লোকে। গলার স্বরের সামান্য খুঁত, সেটা মাপ করে দেবে। কিন্তু না, দিল না। ওটাকেই অস্ত্র বানিয়ে আমার মন গুড়িয়ে দিল। গরম লোহার শিক ঢুকিয়ে যেন ছ্যাঁকা দিয়ে দিল কলেজায়। ছেড়ে দিলাম অভিনয়, ঘরকুনো হয়ে গেলাম। এই সময়ই নোটিশ এলো ব্যাংক থেকে। ঋণের দায়ে আমার বাড়ি দখল করে নেবে। ফিল্বি ক্যাসল অন্যের হয়ে যাবে ভাবতেই খারাপ লাগে আমার। বেপরোয়া হয়ে উঠলাম। থামলো একটু সে, তারপর বলল, ক্যাসল তৈরির সময়ই সুড়ঙ্গটা আবিষ্কার করেছি। ক্যাসল বানিয়ে শ্রমিকরা চলে গেল। রড আর আমি ছাড়া আর কেউ জানতো না এটা। সুড়ঙ্গের মাঝামাঝি একটা দরজা বানিয়ে নিলাম তারের জাল আর সিমেন্ট দিয়ে। এখানে এই বাড়িটা বানালাম। লোকে জানলো এটা হ্যারি প্রাইসের বাড়ি। এক ঝড়ের রাতে পাহাড়ের ওপর থেকে আমার গাড়িটা ফেলে দিলাম নিচে। লোকের কাছে মরে গেল জন ফিল্বি। ভূত প্রেতগুলো বানালে কখন, জানতে চাইল কিশোর। শেষ ছবিটাতে অভিনয় করার সময় ভেবেছিলাম যেদিন ছবি মুক্তি পাবে বন্ধুদেরকে দাওয়াত করে এনে মজা দেব। তার হলো না। ছবি দেখে হাসাহাসি শুরু করলো লোকে। মন খারাপ হয়ে গেল। থামলো ফিল্বি, তারপর বলল, পরে খুব কাজে লেগেছে জিনিসগুলো। এমনিতেই পুরনো ধাঁচের ক্যাসল, ভেতরে অদ্ভুত সব জিনিসে ঠাসা। দেখে গা ছমছম করে লোকের, ভয় পেতে শুরু করে। তারপর দুই একটা ভূত কিংবা প্রেতাত্মা সামনে হাজির হয়ে গেলে ভিড়মি খেতে বাকি থাকে শুধু। হাসলো সে। লোকে জানলো ক্যাসলে ভূত উপদ্রব আছে। ওরা আর ওদিকে মারালো না। পথটাও বন্ধ করে দিলাম পাথর ফেলে ফেলে। ক্যাসল আর বেচতে পারল না ব্যাংক। হাতে সময় পেলাম। বসে না থেকে দুষ্প্রাপ্য কাকাতুয়ার ব্যবসা শুরু করলাম। কিছু টাকা জমেছে এখন আমার হাতে। আর সামান্য কিছু জমলেই ব্যাংকের টাকা পুরো শোধ করে দিতে পারতাম। জোরে নিঃশ্বাস ফেলল ফিল্বি। কিন্তু তোমরা বোধহয় তা হতে দিলে না। মিস্টার ফিল্বি এতক্ষণ মন দিয়ে অভিনেতার কথা শুনছিল কিশোর। আপনি আমাদেরকে ফোন করেছিলেন না, ভয় দেখাতে চেয়েছিলেন। মাথা ঝোঁকালো অভিনেতা।
ভেবেছিলাম এরপর আর ক্যাসলের ধারের কাছে আসবে না, কিন্তু সাহস অনেক বেশি তোমাদের। কি করে জানলেন সে রাতে আমরা যাব? আমাদের পরিচয় জানলেন কি করে? জিজ্ঞেস করলো কিশোর। মৃদু হাসলো ফিলবি। রড মিলার স্পাইয়ের কাজটা ওই করেছে। ব্ল্যাক ক্যানিয়নের ধারে একটা পাহাড়ের ঢালে ছোট একটা বাংলো আছে, ওটা তার বাড়ি। নিচে থেকে সহজে লোকের চোখে পড়ে না বাড়িটা, কাছাকাছি থাকে। ক্যাসলের ওপর নজর রাখতে সুবিধা তার। তোমাদেরকে দেখেছিল, সঙ্গে সঙ্গে টেলিফোনে জানিয়েছে আমাকে। থামল সে। পাহাড়ের মাথায় টেলিভিশন এরিয়াল কে বসিয়েছে বুঝতে আর অসুবিধা হলো না তিন গোয়েন্দার। কিন্তু আমাদের নাম জানলেন কি করে? আবার জিজ্ঞেস করলো কিশোর। বলছি, হাত তুলল ফিলবি। কাগজে পড়েছি রোলস রয়েস প্রতিযোগিতার কথা। ব্ল্যাক ক্যানিয়নে গাড়িটা দেখলো রড, আমাকে জানালো। তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ক্যাসলে, ভয় দেখিয়ে তাড়ালাম তোমাদেরকে। সত্যি ভয় পেতে দেরি করেছো তোমরা। আরও অনেক আগেই ভয়ে পালিয়েছে অন্যেরা। যাই হোক, তারপর ফিরে এলাম এখানে। টেলিফোন গাইডে খুঁজলাম তোমার নাম, নেই। ধরেই নিলাম টেলিফোন নেই তোমার। তবু শিওর হবার জন্য ফোন করলাম ইনফরমেশনে। ওরা জানালো আছে। আর কি, পেয়ে গেলাম নাম্বার। ও, মাথা চুলকাচ্ছে কিশোর। শুটকিকেও নিশ্চয় দেখেছিলেন মিস্টার ফিলবি? শুটকি? অবাক চোখে তাকালো ফিলবি। আমরা ছাড়াও আরও দুটো ছেলে এসেছিল। একজন রোগা পাতলা ঢেঙা, নীল একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ, শুটকি, ভালো নাম দিয়েছ। হা 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 করে হাসলো ফিলবি। উসখুস করছে রড মিলার। শেষে বলেই ফেলল, একটা খুব খারাপ কাজ করে ফেলেছিলাম সেদিন। আর একটু হলেই সর্বনাশ হয়ে গেছিল। ওই যে পাথরের ব্যাপারটা, ক্যাসলের ওপরে পাহাড়ের মাথায় আমি লুকিয়েছিলাম। সেদিন ওখানে বসেই নজর রাখছিলাম তোমাদের ওপর। কতগুলো পাথরের আড়ালে ছিলাম। হঠাৎ পা লেগে হড়কে গেল একটা পাথর। চমকে উঠলাম। নিচে রয়েছো তোমরা। কি হলো দেখার জন্য উকি দিলাম। আমাকে দেখে ফেললে তোমরা। ধরার জন্যে উপরে উঠতে লাগলে। লাফিয়ে সরে এসে ছুটলাম। কয়েকটা পাথর গড়িয়ে গিয়ে ধাক্কা লাগলো আলগা পাথরের স্তূপে। ব্যাস, নামলো পাথর ধস। ওই জায়গাটাই এমন। তোমরা আটকে গেলে গুহায়। তাড়াতাড়ি নেমে গিয়ে গুহার বাইরে দাঁড়ালাম। কি করব না করব দিশাহারা হয়ে পড়েছিলাম। ধরেই নিয়েছিলাম চ্যাপ্টা হয়ে গেছো তোমরা। মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম ওখানেই। পাথরের ফাঁক গলে লাঠির মাথা বেরোতে দেখে কি যে খুশি লেগেছিল বলে বোঝাতে পারবো না। থামল সে। গুহাটা না থাকলেই তো খতম করে দিয়েছিলেন, গোমরা মুখে বলল মুসা। সত্যি বলছি, বলল মিলার, ইচ্ছে করে ফেলিনি। ওটা নিতান্তই দুর্ঘটনা। এরপর আর কোনো কথা চলে না। চুপ করে গেল মুসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। হঠাৎ মুখ তুলে বলল, কিন্তু কয়েকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না এখনো। কি ব্যাপার? জানতে চাইল ফিলবি। আপনার সঙ্গে যেদিন দেখা করলাম, বলল কিশোর। মিছে কথা বলেছেন। ঝোপ পরিষ্কার করেননি, অথচ বলেছেন করেছিলেন। কেন? টেবিলে লেমনেড রেডি রেখেছিলেন। কি করে জানলেন আমরা যাব? হাসল অভিনেতা। কি করে জানলাম? গুহা থেকে বেরোলে তোমরা। গাড়ি পর্যন্ত তোমাদেরকে অনুসরণ করে গিয়েছিল মিলার। বেশ জোরেই সোফারকে আমার এ জায়গাটার নাম বলেছিলে। পাথরের আড়ালে লুকিয়ে শুনেছিল মিলার। খবর দিল আমাকে। লেমনেড রেডি করলাম। জানালায় দাঁড়িয়ে দেখলাম রোলস রয়েসটা আসছে। একটা মাচেটে নিয়ে চট করে গিয়ে ঢুকে পড়লাম একটা ঝোপে। হঠাৎ নাটকীয়ভাবে বেরিয়ে এসে চমকে দিতে চেয়েছিলাম তোমাদেরকে। চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম স্নায়ুর ওপর। তারপর শোনালাম টেরর ক্যাসেলে ভূত আমদানি করার কাহিনী। হাসল ফিলবি। মুসা কিন্তু সত্যি ভয় পেয়ে গিয়েছিল। চট করে আরেক দিকে মুখ ঘুরিয়ে নিল মুসা। তোমাদেরকে ক্যাসল থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, আবার বলল ফিলবি, কিন্তু পারলাম না।
বড় বেশি একরোখা ছেলে তোমরা। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আজ ধরাই পড়ে গেলাম। এতই তাড়াহুড়ো করেছি, সুড়ঙ্গ মুখের দরজা বন্ধ করতে ভুলে গেছি। পাখিগুলো গিয়ে ঢুকলো সুড়ঙ্গে, আরও ফাঁস করে দিল ভূতের পরিচয়। আবার ঠোঁটে চিমটি কাটল কিশোর। জিপসি বুড়ি সেজে কে গিয়েছিলেন? নিশ্চয়ই আপনার বন্ধু মিস্টার মিলার। হ্যাঁ, ভয় দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে, বলল ফিলবি। ভয় পাইনি, বরং কৌতূহল আরও বেড়ে গিয়েছিল, সন্দেহও বাড়ল। বুঝলাম ভূত নয়, টেরর ক্যাসেলে মানুষ বাস করে। সেটা আরও স্পষ্ট করে দিল রবিনের তুলে আনা ছবি। আর্মার স্যুটে মরচে নেই, লাইব্রেরির বইয়ে ধুলো নেই। তার মানে কেউ একজন নিয়মিত পরিষ্কার করে রাখে ওগুলো। কে? কার এত দরদ জিনিসগুলোর জন্য? আন্দাজ করলাম একজনেরই হতে পারে। সে আপনি, মিস্টার ফিলবি। তবে আজ রাতে কিন্তু বোকায় বানিয়ে ফেলেছিলেন আরবদস্যু সেজে। স্মাগলাররা ক্যাসলটাকে ঘাঁটি বানিয়েছে, প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। হ্যাঁ, ঠিকই অনুমান করেছিলে। আমি পরিষ্কার করি জিনিসপত্রগুলো। আর কিছু জানার আছে? অনেক, বলে উঠল মুসা। জানতে চাই, জলদস্যুর ছবিটা সত্যিই কি চোখ টিপেছিল? আমি টিপেছিলাম, বলল ফিলবি। ছবিটার পেছনের দেয়ালে আসলে কাঠের তৈরি, সাদা রং করা কাঠের একটা বোর্ড। টেনে খুলে আনা যায়, ঠেলে দিলেই আবার বসে যায় খাপে খাপে। বোর্ডটা সরিয়ে ছবির পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম, চোখের পেছনে ছোট গোল প্লাস্টিকের চাকতি সরিয়ে। ওই ছেদায় নিজের চোখ রেখেছিলাম। তুমি চাইতেই টিপলাম। কিন্তু পরে ছবিটা ভালোমতো পরীক্ষা করে দেখেছি, রবিনও দেখেছে, কোনো ছিদ্র ছিল না চোখের জায়গায়। ওটা আরেকটা ছবি, একই রকম দেখতে। তোমরা ফিরে আসবে সন্দেহ করে সরিয়ে ফেলেছিলাম আগের ছবিটা। কিন্তু নীলভূত, ওটা কে দিয়ে বানালেন? একের পর এক প্রশ্ন করে গেল মুসা। অর্গানের কাবা ভুতুরে বাজনা, আয়নার ভেতরে মেয়ে ভূত, ইকো হলে ঠান্ডা বায়ু প্রবাহ। বলতে খারাপই লাগছে, বলল অভিনেতা। রহস্যগুলো আর রহস্য থাকবে না। ঠিক আছে, তবুও বলছি। কয়েকটা রহস্য এমনিতেও আর রহস্য নেই, বাধা দিয়ে বলল কিশোর। আমি জানি কি করে কি করেছেন। বরফের ভেতর দিয়ে কোনো গ্যাস প্রবাহিত করেছেন, দেয়ালের গোপন কোনো ছিদ্র দিয়ে ওই ঠান্ডা গ্যাস ঢুকিয়ে দিয়েছেন ইকো হলে। হয়ে গেল ঠান্ডা বায়ু প্রবাহ, বিচিত্র বাজনা, সেই সঙ্গে চেঁচামেচি। গোলমাল সৃষ্টি করা খুব সহজ। রেকর্ডকে উল্টো ঘোরানোর ব্যবস্থা করেছেন। এই উল্টো বাজনা অ্যাম্প্লিফাই করে ছড়িয়ে দিয়েছেন স্পিকারের সাহায্যে। নীলভূত বানানো খুব সহজ। নীল লুমিনাস পেইন্ট মাখিয়ে নিয়েছেন পাতলা অয়েল পেপারে, সুতোয় কাগজের এক মাথা বেঁধে ঝুলিয়ে দিয়েছেন ওপর থেকে। সুতো ধরে টেনে নাচিয়েছেন ওটাকে। তারপর কুয়াশাতঙ্ক, কোনো ধরনের কেমিক্যাল পুড়িয়ে সৃষ্টি করেছেন এমন ধোঁয়া, এমন কোনো ধরনের কেমিক্যাল যেটার ধোঁয়ার গন্ধ নেই। দেয়ালের গোপন ছোট ছোট ছিদ্র দিয়ে চালান করে দিয়েছেন প্যাসেজ। কি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছ, মাথা চোকালো ফিলবি। না, মাথায় ঘিলু আছে তোমার, স্বীকার করতেই হবে। আয়নার ভূত তো আপনি নিজেই, আবার বললে কিশোর। মেয়ে মানুষের পোশাক পরে প্যাসেজ দিয়ে গিয়ে পাল্লা খুলে দাঁড়িয়ে পড়েছেন। তারপর সুযোগ বুঝে চট করে আবার ঢুকে গেছেন প্যাসেজে, বন্ধ করে দিয়েছেন পাল্লা। খুব সহজ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, কোন কৌশলে লোকের স্নায়ুর ওপর চাপ ফেলেছেন আপনি। অস্বস্তি, ভয়, শেষে আতঙ্ক এসে চেপে ধরে। কি করে করলেন? আরও ভাবো, আরও ভাবো, মাথা খাটিয়ে বের করার চেষ্টা করো। শেষ পর্যন্ত না পারলে বলে দিব। এখন এসো, কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের। সবাইকে পাশের ঘরে নিয়ে এলো ফিলবি। বিরাট এক ড্রেসিং রুম, নানা ধরনের উইগ, পোশাক আর মেকআপের সরঞ্জাম থরে থরে সাজানো রয়েছে কয়েকটা আলমারিতে।
একপাশে বিরাট এক র্যাকে অনেকগুলো গোল ক্যান, ওগুলোতে ফিল্ম। ক্যানগুলো দেখিয়ে বলল ফিলবি, আমার অভিনয় করা সমস্ত ছবির একটা করে ফিল্ম। একসময় কোটি কোটি লোককে অনেক আনন্দ দিয়েছি, অথচ আজ আমাকে ভূত সেজে লুকিয়ে থাকতে হচ্ছে লোকচক্ষুর আড়ালে। কেমন বিষণ্ণ গলা অভিনেতার, সবারই মনে ছুঁয়ে গেল। তাও রেহাই পেলাম না। তোমরা এলে, ছদ্মবেশ খুলে ফেললে আমার। কাল সকাল থেকেই পিল পিল করে লোক আসতে থাকবে, হাসাহাসি করবে, টিটকিরি দিবে। কেউ কোনো কথা বলল না, তবে গলার স্বর নিয়ে আর কেউ হাসতে পারবে না এখন। আবার বলল ফিলবি, ওষুধ খেয়ে আর প্র্যাকটিস করে করে সরিয়ে ফেলেছি আমি। নিচের ঠোঁট সামনে চিমটি কেটে চলেছে কিশোর, কিন্তু এত কষ্ট করে কি পেলাম? অভিনেতার গলায় ক্ষোভ। আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে লোক। ক্যাসলটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে ব্যাংক। এবার হয়তো সত্যি আত্মহত্যা করতে হবে আমাকে। মিস্টার ফিলবি, হঠাৎ বলে কিশোর, ওই ক্যানগুলোতে আপনার অভিনীত সমস্ত ছবি আছে না? হ্যাঁ, কোথাও ভূত সেজেছি আমি, কোথাও দানব, কোথাও জলদস্যু। নির্বাক ছবির যুগ তো অনেক আগেই শেষ, তার মানে অনেক দিন থেকেই পড়ে আছে। আর কোনো হলে দেখানো হচ্ছে না এখন? না, হচ্ছে না। সবাক ছবি ফেলে নির্বাক ছবি কেন দেখবে লোক? কিন্তু এসব কথা কেন? মনে হচ্ছে আপনার ক্যাসল আপনারই থাকবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, আগামীকাল জানাবো আপনাকে। আর হ্যাঁ, এখান থেকে কোথাও যাবেন না, ভয়ের কিচ্ছু নেই। আপনি টেরর ক্যাসেলের ভূত, কথাটা এখনই ফাঁস করছি না আমরা। অনেক রাত হলো, আচ্ছা চলি, কাল দেখা হবে। সুড়ঙ্গ পথেই আবার ক্যাসেলে ফিরে এলো ওরা, তিন গোয়েন্দা আর হ্যানসন। বেরিয়ে এলো ক্যাসেল থেকে। আজ আর ভূতের ভয় নেই। ধীরে সুস্থে নেমে এলো পথে, রোলস রয়েসে উঠল। পরদিন সকালে আবার হলিউডে রওনা হলো দুই গোয়েন্দা, কিশোর আর মুসা। রবিন আসতে পারেনি, কাজের চাপ বেশি, লাইব্রেরিতে চলে গেছে। প্যাসিফিক স্টুডিওর ফটকে এসে থামল রোলস রয়েস। আজ আর কোনো অসুবিধা হলো না। কেরি ওয়াইল্ডার জানে ওরা আসছে, জানিয়ে রেখেছে গার্ডকে। খুলে গেল দরজা, ভেতরে ঢুকে পড়ল রোলস রয়েস। কয়েক মিনিট পরেই মিস্টার ক্রিস্টোফার অফিসে এসে ঢুকলো দুই গোয়েন্দা। এসে গেছো? বসো, ভারী গলা পরিচালকের। তারপর কি খবর? ভুতুরে বাড়ি খুঁজে পেয়েছি স্যার, বসতে বসতে বলল কিশোর। তাই নাকি? ভুরু কোচকালেন পরিচালক। কি ধরনের ভূত? ধরন ঠিক করা কঠিন, বলল কিশোর। আসলে ভুতুরে করে রেখেছিলেন একজন মানুষ, মরা নয়, জ্যান্ত। তাই? মজার ব্যাপার। চেয়ারে হেলান দিলেন মিস্টার ক্রিস্টোফার। খুলে বলো তো সব। চুপচাপ সব শুনলেন পরিচালক, তারপর বললেন, জন ফিলবি বেঁচে আছে জেনে ভালোই লাগছে। এককালের মস্ত অভিনেতা, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ব্যাপার তো বললে না, নার্ভাস করতো কি করে লোককে? গতরাতে মিস্টার ফিলবি ওখান থেকে ফিরে অনেক ভেবেছি স্যার। শেষে বুঝে ফেলেছি ব্যাপারটা। পাইপ অর্গান। পাইপ অর্গান? হ্যাঁ স্যার। চাচার বুক শেলফে অর্গানের ওপর একটা বই আছে। এক জায়গায় লেখা আছে, সাবসনিক ভাইব্রেশন অদ্ভুত প্রতিক্রিয়া করে মানুষের স্নায়ুর ওপর, এক ধরনের চাপ সৃষ্টি করে। প্রথমে অস্বস্তি বোধ শুরু হয়, বাড়তে থাকে অস্বস্তি, তারপর ভয়, এবং সবশেষে আতঙ্কিত করে তোলে। বুদ্ধি আছে লোকটার, বললেন পরিচালক, কিন্তু ভুতুরে ক্যাসলের ভূতকে লোকের সামনে বের করে আনাটা কি উচিত হবে? একেবারে ধ্বংস হয়ে যাবে ফিলবি। এখন একমাত্র আপনি বাঁচাতে পারেন ওকে, বলল কিশোর। আমি? হ্যাঁ স্যার, আপনি। ওর সমস্ত নির্বাক ছবিকে সবাক করে তুলতে পারেন। কণ্ঠ উনি দিতে পারবেন এখন। গলায় আর কোনো দোষ নেই। প্রচুর আয় হবে। ক্যাসলটা আবার
কিনে নিতে পারবেন মিস্টার ফিলবি। এতদিন ভূত সেজে মানুষকে কি করে ভয় দেখিয়েছেন প্রকাশিত হবে খবরের কাগজে। লোকে দেখতে আসবে টেরর ক্যাসল। ভেতরের অদ্ভুত সব কাণ্ড কারখানা পয়সার বিনিময়ে দেখাতে পারবেন তিনি। বেশ ভালোই আয় হবে ওখান থেকেও। মস্ত বড় একটা প্রতিভাবাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল লোকে না বুঝে। এতগুলো বছরে অনেক ক্ষতি হয়ে গেছে তার। তবে আপনি সাহায্য করলে পুষিয়ে নিতে পারবেন কিছুটা। হালকা পাতলা ছেলেটার দিকে চেয়ে আছেন মিস্টার ক্রিস্টোফার। তোমার অনুরোধ আমি রাখব কিশোর পাশা, কথা দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুশি হয়ে উঠল মিস্টার কিশোর। মিস্টার ফিলবির অভিনীত ছবিগুলো এবার দেখতে পাবো। হ্যাঁ, এবার দেখতে পাবো, বলল পাশে বসা মুসা। হ্যাঁ, ভালো কথা। অনেক খোঁজ খবর করেছি আমি, বললেন মিস্টার ক্রিস্টোফার। কিন্তু সত্যি সত্যি কোনো ভূতের বাড়ি নেই কোথাও। গুজব থাকে ভূত আছে, ভূত আছে, কিন্তু ভালো মতো খোঁজ খবর করলেই বেরিয়ে পড়ে অন্য কিছু। যাই হোক, ওই প্রজেক্ট বাদ দিতে হচ্ছে আমার। তাহলে কি? সামনে ঝুঁকল কিশোর। হাত তুললেন মিস্টার ক্রিস্টোফার। আগে শোনো সব কথা। কথা দিয়েছিলাম তোমাদের নাম প্রচার করব। ব্যবস্থাটা আসলে তোমরাই করে দিলে। চমৎকার এক গল্প হবে, সত্যি ঘটনার ওপর ভিত্তি করে। টেলিভিশনের জন্য যদি একটা ফিল্ম তৈরি করি, নাম দেই মিস্টার ফিলবি অফ টেরর ক্যাসল, কেমন হয়? প্রায় লাফিয়ে উঠল কিশোর আর মুসা। হাততালি দিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, খুব ভালো হয় স্যার, খুব ভালো। হ্যাঁ, আরেকটা ব্যাপার, তোমাদের মাঝে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। গোয়েন্দা হিসাবে ভালোই নাম করতে পারবে। চালিয়ে যাও, দরকার হলে আমিও সাহায্য করব তোমাদের। খুশিতে ধেই ধেই করে লাফানো বাকি রাখলো শুধু দুই গোয়েন্দা। কিশোর বলল, আমরা যাই স্যার। রবিনকে খবরটা দিতে হবে। ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো দুই কিশোর। পেছনে তাকালো, দেখতে পেত সাদা গম্ভীর চিত্র পরিচালকের মাঝেও সংক্রমিত হয়েছে তাদের আনন্দ। কুৎসিত ঠোঁটে ফুটেছে নিষ্পাপ সুন্দর এক চিলতে হাসি। সাকিব স্টোরি লাউঞ্জে পড়ছিলাম রকিব হাসানের 3 গোয়েন্দা সিরিজের প্রথম গল্প 3 গোয়েন্দা। আজ পঞ্চম পর্বের মধ্য দিয়ে গল্পটি শেষ হলো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প পড়া ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। পছন্দের গল্প শুনতে চাইলে গল্পের নাম কমেন্ট করে জানাবেন, আমি পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।